এত ট্রল হয়েছে একটা মৃত মানুষকে নিয়ে, এটা কি মানবিকতা? তারা লিখতে থাকতো, থ্রেড দিতে থাকতো, এই মেরে ফেলা হবে, রেপ করে ফেলা দেওয়া হবে। আপনার অবস্থান দাঁড়িয়েছে না এই ঘরে না ওই ঘরে। কিন্তু এটা প্রকাশিত হওয়ার পর কিবরে ভাই জেলে চলে যাবে, এই রিস্কটা আমি হয়তো নিব না। তো আমি আমার এডিটরকে কনভিন্স করে ফেললাম যে বস আমি একটা খুবই ভালো রিপোর্ট নিয়ে আসছি, রিপোর্টটা দেন। তো উনি দেখছে যে রিপোর্টটা অনেক ভালো, উনি করছে কি ওটা লিড হিসেবে ছেড়ে দিচ্ছে। এবং ওর জন্য আমি যা সহ্য করতে হয়েছে আমাকে, মানে ভয়ঙ্কর অবস্থা। ৭১ ছাড়ার পেছনে আসলে মূল ঘটনাটা যেটা ছিল, প্রথম দফায় ঘটনা ছিল ওই একই। আমি যখন নিউজ 24-এ চলে যাই, আমার ওই যে আমি বললাম না যে স্কুল কলেজ করতে করতে আমার সাফোকেশন তৈরি হতো, যে আমি খুবই বন্দি কিছু ঘটনার মধ্যে। আমি এই ঘটনার মধ্যে বন্দি থাকতে চাই না। আমি ভাই যেটা ঘটছে আমি সেটা চাই যে ওইটা ঘটুক, মানে আমি জনগণকে জানাতে চাই। কিন্তু ওইটাকে আমি টুইস্ট করতে পারবো না, আমি এটা টুইস্ট করতে চাই না, কারণ এতে আমার জনগণ আমার প্রতি আস্থাটা হারাবে। সাংবাদিক হিসাবে এটা আমার এথিক্সের মধ্যে পড়ে না, এটা আমার বরাবরই সবসময়ের জন্য মনে হতো। এবং এটা আমি প্রথম ধাক্কাটা বোধহয় খেয়েছিলাম 2014 বা 15 দিকে বেসিক ব্যাংকের একটা রিপোর্ট করতে, যে বেসিক ব্যাংকে তখন কলাপস করে ফেলছে, কিন্তু সেটা বাইরে থেকে কেউ জানে না। আমার কাছে কিছু পেপার আসলো যে কি পরিমাণ ঋণ ডিফল্ট হয়েছে তাদের, এবং তারা সেটা উদ্ধার করতে পারে না, মানে পুরো একটা কেওয়াস অবস্থা। এবং এটার পেছনে ওই আব্দুল হাই বাচ্চু নামের ভদ্রলোক, যার কথা নিশ্চয়ই পরে আপনারা শুনেছেন। এবং পুরাটা আমি খুঁজে ইনভেস্টিগেট করে বের করে ফেলাম। এবং এটা সব ভয়াবহ তথ্য, মানে পুরোটাই সে নিজের গ্রিপে নিয়ে যে সমস্ত কিছু করেছে। তো সেই রিপোর্ট আমি যখন নিয়ে আসলাম, তো আমাকে দিতে দেওয়া হবে না সেই রিপোর্ট। হ্যাঁ, তো আমি বললাম কেন? বলে এই ব্যাংকগুলোতে এরকম ঘটনা ঘটে, এইরকম একটু ঘটে, তুমি এটাকে নিয়ে এত বড় কিছু। আমি বললাম ভাই এই ব্যাংকটা এমন জায়গায় গেছে যে এখন যদি না বলেন এটা কলাপস করবে এবং কোনোভাবে এটাকে ফেরানো যাবে না। এখনও কিছুটা সুবিধা আছে, সময় আছে, যদি বাংলাদেশ ব্যাংক এখানে কিছু একটা করে, নতুন যদি কাউকে বসানো হয় হয়তো কিছু হতে পারে, কিন্তু সেই হওয়ারও সময় এখন এটাতে নাই। এবং এটা যদি আপনারা প্রকাশ না, এটা শুধুমাত্র 2-1 ডিফল্টার হয়েছে, ব্যাপারটা এরকম ছিল না, মানে হাজার হাজার কোটি টাকার সেখানে আমি লুটপাট দেখেছিলাম। না এরকম হয়, এটা কোনো ব্যাপার না, এটা দেওয়া যাবে না। তো আমি বললাম না যে আমার কিছু মাথার মধ্যে ক্যারা আছে যে আমি এটা দিব, বুঝছেন, আমার কেন এটা দেওয়া যাবে না। এখন তো অনেকের আছে যে ফেসবুকে আমি ছেড়ে দিলাম আমার একটা, তখন তো আর এতখানি ছিল না। তো ফ্রাইডেতে আমাদের তুলনামূলকভাবে, যে আমরা যেমন কথা বলছি যে তুলনামূলকভাবে একটু কম মানুষ থাকে, বসরা থাকে না, থাকে না। তো আমি আমার এডিটরকে কনভিন্স করে ফেললাম যে বস আমি একটা খুবই ভালো রিপোর্ট নিয়ে আসছি, রিপোর্টটা দেন। তো উনি দেখছে যে রিপোর্টটা অনেক ভালো, উনি করছে কি ওটা লিড হিসেবে ছেড়ে দিচ্ছে। ওই একবারই ওই রিপোর্টটা গিয়েছিল, এবং ওর জন্য আমি যা সহ্য করতে হয়েছে আমাকে, মানে ভয়ঙ্কর অবস্থা। চাকরি চলে যায় কেন, মানে কেন আমি এই প্রতিবেদন শেষ পর্যন্ত আমি এখানে ছাড়লাম, এই হবে সেই হবে। এবং সবচেয়ে কষ্টকর ঘটনা সেটা ছিল, মানে অনেক দিন আমি এরকম ওএসডি টাইপের ছিলাম, যেটা নিয়ে এত বিতর্ক হচ্ছে। হ্যাঁ, রিপোর্টিংয়ে যাইতে পারি না, কিছু করতে পারি না, অফিসে আসা যায় এরকম। তো ওই সময়টাতে ওই প্রতিবেদনটা কেমন করে জানি দুদক দেখেছিল, বাংলাদেশ ব্যাংক দেখেছিল। বাংলাদেশ ব্যাংক দেখার পরে তাদের মতো করে তারা ইনভেস্টিগেট করে দেখে যে এই ঘটনা তো সত্য, এবং তারা দুদকও একই সাথে ইন দ্য মিন টাইম দেখেছিল যে ওই একবারই, যেহেতু ৭১ একটু তখন পরিচিত হয়ে উঠছে, শুক্রবার ছিল, সবাই ছুটির দিন, 2টা নিউজ সবাই দেখে ফেলছে, ওরা ইনভেস্টিগেট করে দেখে এই ঘটনা সত্য। ওই দুদকের প্রথমবারের মতো তখন আমাকে ইনভেস্টিগেশনের রিপোর্টার হিসেবে, আমাকে ইনভেস্টিগেটিভ রিপোর্টার হিসেবে অ্যাওয়ার্ড দেয়। তো ওরা যখন আমাকে সেই অ্যাওয়ার্ড দেয়, ওইখান থেকে আমাকে চিঠিতে ফোন করে তারা একজন ডিরেক্টর বললেন যে, আমি বললাম আমি তো প্রতিবেদন জমা দেই নাই। বলে কি না, আমরা এটা স্বইচ্ছাপ্রণোদিত হয়ে এটা করেছি, কারণ তাতে অনেক বেশি রিপোর্টাররা যাতে আগ্রহী হয়, আমরা প্রথমবারের মতো এটা চালু করবো ভেবেছি, এবং প্রথমবারই আমরা আপনার রিপোর্টটা দেখে আপনাকে এই কারণে আমরা করেছি। তো আমার জন্য খুবই মানে সম্মানজনক অবস্থা ছিল। তো ওনারা বললেন যে আপনি আপনার অফিসের বসকে নিয়ে, কারণ তারা এত সাহস দেখিয়েছে, আপনি তাকে নিয়ে চলে আসবেন। আমি গেলাম বাবু ভাইয়ের কাছে। বাবু ভাই আমাকে বলে যে তুমি একটা কিছু হয় না, আমার মাথার মধ্যে তার চেয়ে বাড়ি দাও, তুমি আমার যে পরিমাণ সর্বনাশ করছো। তো উনি যাবেন আমি বুঝলাম, আমি যেয়ে দেখলাম যে সবাই আরও 2-3 জন পুরস্কার পেয়েছে, তাদের সবার বসরা আসছে, সবাই সুন্দর সুন্দর কথা বলছে, আমার সাথে কেউ যায় নাই। তো আপনি বুঝেন যে একজন রিপোর্টার হিসেবে সেই পরিমাণ কি পরিমাণ সে প্রেশারাইজড হয়, বা তার কিরকম খারাপ লাগতে থাকে। তো আমার খারাপ লাগছে, এবং তারপরে অনেক ঘটনা ঘটেছে যেটা আমি ফাইনালি করতে পারি নাই। এখন আপনারা যদি বলেন যে হ্যাঁ এটার জন্য বাবু ভাই দোষী ছিল, নট অনলি বাবু ভাই দোষী ছিল, এটা তো
বেশিরভাগ চ্যানেলেরই এই একই সিন। কারণ হচ্ছে আপনি যখন বস হয়ে উঠবেন, আমরা তো এখন একটু বড় হয়েছে আমরা জানি, ধরেন আপনি একটা ক্রাইমের সাথে জড়িত হয়েছেন, আমার একটা রিপোর্টার জানে না কিবরিয়ার সাথে আমার সম্পর্কটা কি, রিপোর্টার যে দেখাইলো যে কিবরিয়া তো এই কাজটা করে, কিবরিয়া ভাই এটা করছে, আমি এটা রিপোর্ট নিয়ে আসছি। আমার মনে হলো কিবরিয়া ভাই এই কাজ করছে, আচ্ছা ঠিক আছে আমি পার্সোনালি কথা বলি, কিবরিয়া ভাই আপনি করছেন, এটা খুব খারাপ কাজ করছেন, এটা হবে না ভাই, আপনি তো বিপদে পড়ে যাবেন, আমি তো অবাক হয়েছি, বা আমি কথাবার্তা বন্ধ করে দিব আমি আমার মতো করে। কিন্তু এটা প্রকাশিত হওয়ার পর কিবরিয়া ভাই জেলে চলে যাবে, এই রিস্কটা আমি হয়তো নিব না। এটা আমাদের এক ধরনের স্বজনপ্রীতি কাজ করে, রাইট? সো আমি এই কারণে বাবু ভাইকে কখনো ওই ক্ষেত্রে, মানে আমার ক্ষেত্রে তাকে আমি কোনো দোষ দিই না। সে হয়তো একটা প্রতিষ্ঠান দাঁড়া করতে চেয়েছে, স্ট্রাগল করে, কারোর সীমাবদ্ধতা আসলে অন্য সাইড থেকে বোঝাটা সম্ভব হয় না। কিন্তু আমি তো ফেস করেছি, ফেস করার ফলে ওই যে প্রথম আমি বাবু ভাইয়ের কাছে মানে তার ঘরানার না বলে একটা ডিটাচড হয়েই গেলাম, হয়েই গেলাম। তো আমি কোনো কিছুতেই আসলে ওনার কাছাকাছি চাই, উনি খুবই আমোদপ্রবণ মানুষ, সবার কাছ থেকে ইয়েটে করতো, কিন্তু আমি বুঝতাম যে ওনার সাথে আমার দূরত্ব আছে, অনেকখানি দূরত্ব আছে, কিন্তু উনি আবার আমাকে বাঁচায়ও রাখতে চাইতেন। তো এটা আমি খুবই আগ্রহ করে একদিন জিজ্ঞেস করেছিলাম, কারণ প্রায় সময়ই ওনার সাথে আমার ঝগড়া হইতো। কারণ আমি যখন শো করতাম তখন এই কোশ্চেন কেন করছো, ওই কোশ্চেন কেন হয়েছে, এটা নিয়ে ইয়ে আসছে, তোমাকে আর শো করতে হবে না, এরকম নানা ধরনের ঝগড়া হইতো। তো আমি হচ্ছে বাবু ভাই আমি তো করতেই পারি না, মানে আমি এত চাপ নিয়ে আমার করতে ইচ্ছা করে না, হ্যাঁ, আর হচ্ছে কেনই বা আমাকে তাহলে রাখেন, দিয়েন না। তখন ওই বলতো না, সব কিছুর বাইরে একজন সাংবাদিক টেলিভিশনে থাকা দরকার আছে, তুমি সাংবাদিক কোটা তোমাকে আমি রাখি। তো ওনার সবাই তো সব কোটায় রাখে, আওয়ামী লীগ বিএনপি সাংবাদিক কোটা, তো উনি নাকি আমাকে সাংবাদিক কোটায় রাখতেন। যাই হোক, কিন্তু তারপরেও আমি যতদিন টিকে ছিলাম, আমি ওই যে আমি বললাম যে আমি নাম বলবো না, মানে যে পরিমাণ ভয়ঙ্কর অত্যাচার করতো, টিকে ছিলাম, ওই বাবু ভাই বলতেন যে ওর কিছু না কিছু অন্তত করতে দাও, এই করে হয়তো আমি একটা রিপোর্ট করে নিয়ে আসতাম। বেশিরভাগ সময় রিপোর্ট করতে পারতাম না। এই যে আপনাকে আমি বলে রাখি যে ধরেন এই যে আওয়ামী লীগ আমলে যতগুলি বড় ইনফ্রাস্ট্রাকচার হয়েছে সব তো উৎসবের মধ্যে হয়েছে, পদ্মা সেতু বলেন, মেট্রো রেল বলেন, এক্সপ্রেস হাইওয়ে বলেন, বিশাল বিশাল উৎসব হয়েছে না, 3, 4, 5 দিন যাবত, 7 দিন যাবত, কোথাও আমার এন্ট্রি ছিল না। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। কোথাও ছিল না, আমাকে কোথাও যেতে দিত না। শুধু যে মানে এটা অদ্ভুত ব্যাপার, মানে আমি যে জায়গায় এসছি, মানে সাংবাদিক হিসেবেও তো আমি ওখানে যাইতে পারি, যে একটা ঘটনার রিপোর্ট বা ওইটা তো আমার দেখতে ইচ্ছা করতেছে, আমি আই ফিল প্রাউড যে আমার দেশে এই জিনিসটা হয়েছে। সেটা কে করতেছে না সেটা পরের প্রশ্ন, সেটা রাজনৈতিক আলাপ যদি আমি রাখি সেটা পরের প্রশ্ন, কিন্তু এটা তো আমার দেশের জন্য করে দিছে কেউ, আমি তো যেতে চাই, রাইট? কিন্তু আমাকে কখনো যাইতে দেওয়া হতো না। ওই যে একটা ডিটাচড ফিল, আমি বুঝতে পারতাম যে আমাকে ওন করছে না কেউ, হ্যাঁ, ওইখান থেকে আমার মনে হতো যে আমার এখান থেকে চলে যাওয়া উচিত। এবং তার চেয়েও বড় কথা, সবচেয়ে বড় ক্রাইসিসটা হয়েছিল যেখানে, যেহেতু ৭১ খুবই অসাম্প্রদায়িক কথা বলতো, মানে অসাম্প্রদায়িক চ্যানেল হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতো, আমরা ভীষণ রকমের যারা উগ্র মৌলবাদী তাদের থ্রেটের মধ্যে থাকতাম। যাই হোক না কেন তারা হচ্ছে লিখতে থাকতো, থ্রেট দিতে থাকতো, এই মেরে ফেলা হবে, রেপ করে ফেলা দেওয়া হবে। আপনার অবস্থান দাঁড়িয়ে আছে না এই ঘরে না ওই ঘরের, আমি সারা জীবনে এই অবস্থায় ফেলে দেওয়া হবে, এরকম তারা করতো। এবং ওই জিনিসটা এত প্রসিদ্ধ ছিল যে আমি আপনাকে বলি, আমাদের করোনার সময় একজন প্রডিউসার মারা গিয়েছিলেন, যার যমজ 2 বাচ্চা রেখে, ওটা খুবই করেছিল যে তার বাচ্চাটা হওয়ার সময় সে মারা গিয়েছিল, এবং ও এত লক্ষ্মী একটা মেয়ে ছিল। ওই মেয়েটা যখন মারা গেছে, আমরা যখন সবাই কান্নাকাটি করতেছি, কারণ ওর ছোট 2টা যমজ বাচ্চা, করোনায় মারা গেল মেয়েটা। ওই মেয়েটা তো কিছুর সাথে ছিল না, ও প্রডিউসার। ওটাও নিয়েও দেখেছি আমরা ফেসবুকে, যথেষ্ট রকমের হয়েছে, এত ট্রল হয়েছে একটা মৃত মানুষকে নিয়ে, এটা কি মানবিকতা? হ্যাঁ, মৃত মানুষটা যদি সবচেয়ে খারাপ মানুষ হয়, তারপরেও তো আমরা তখন আর বলি না। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এবং তাহলে বুঝেন যে জীবিত আমরা যারা ছিলাম, রাইট মুন্নি, এই ডিসকাশনটা অনেক ইন্টারেস্টিং একটা ডিসকাশন, এবং সাইকোলজিক্যাল জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এই ডিসকাশনে যদি আমরা আগাই, আমাদের ঘন্টার পর ঘন্টা সময় লেগে যায়। যে হ্যাঁ ঠিক আছে, এক কথা হচ্ছে যে আমরা যাই কিছু করছি না কেন, আমরা আমাদের দেশের মানুষের জন্য করছি। সো তারা যদি রেডি না হয়, ইট ক্যান বি আ মিসফায়ার। সো আমরা যেটাই বলি না কেন, অসাম্প্রদায়িক বলি বা যাই বলি না কেন, আমরা যে কমিউনিটির জন্য করছি,
কিছু তো প্রসেস থাকে, লাইক আমি যদি একটা কম্পিউটারের সঙ্গে তুলনা করি যে আমি ধাপে 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 তাকে আপডেট করব, তাই না? সো তারা রেডি না, তাকে আমি এমন কিছু একটা দিয়ে দিলাম এবং তার মুখোমুখি হয়ে গেলাম, তো সেও বিপদে আমিও বিপদে, এবং বুমেরাং হয়ে আপনার কাছে ফিরে আসবে। এক্স্যাক্টলি। সো এরকম কিছু নিশ্চয়ই হয়েছে। আর মূল কথা হচ্ছে ওইটাটা একটু শেষ করে নেই, কারণ ওই ঘটনাটাই মানে লাস্টে এই কারণে আসলাম যে কখন আসলে আমি সিদ্ধান্ত নিলাম যে আর আমার পক্ষে থাকা সম্ভব না। কারণ হচ্ছে ওই ঘটনাটার সিকুয়েলটাই এইটা, যে তারপরে এটা ওইটা নিয়ে আমি আপনার সাথে আলোচনা করেছিলাম, আপনি তখন আমাকে অনেক কথা বলেছিলেন যে একটা ডিপ ফেক ভিডিও, নুড ভিডিও ছেড়ে দেওয়া হলো আমার নাম করে, একদম পুরো নাম করে, 71 টিভির নাজনীন মুন্নি। হ্যাঁ, চেহারাটা ডিপ ফেক করলে তো বোঝায় যে আমার চেহারার সাথে মিলে না এরকম একটা জায়গার থেকে, কিন্তু উপরে যখন লিখে দেয় তখন তো মানুষ তো বিশ্বাস করতে পছন্দ করে সমস্ত কিছু, রাইট? মানে আমি আমার লাইফে মানে ওর চেয়ে শকড কোনোদিন হই নাই যে এটা কি।